নমস্কার বন্ধুরা, আজকে শুনছেন রহস্যের ছায়া গল্পের পরবর্তী পর্বগুলি। সীমা এসে নেহার পেছনে দাঁড়ালো। আতঙ্কে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু দেখলি? নেহা চোখ না সরিয়ে ধীরেই বলল, ওই যে রাস্তার পাশে গাছের নিচটায় অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে আছে। সীমা ভালো করে তাকালো। সত্যি এক অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যাচ্ছে। সে নেহার হাত থেকে টর্চটা নিয়ে জ্বালাতে গেল। নেহা থামিয়ে দিয়ে বলল, আলো জ্বালাস না, পালিয়ে যাবে, মনে হয় সেই কালো পোশাক পরা লোকটাই। কথা বলেই নেহা দ্রুত পেরেকে ঝোলানো চাবিটা নিয়ে গেটের তালা খোলার জন্য এগিয়ে গেল। সীমা ভয় পেয়ে বলল, যাস না রে, যদি কিছু হয়। নেহা চোয়াল শক্ত করে বলল, দূর, না গেলে বুঝবো কিভাবে ওটাকে। একটু থেমে বলল, তুই থাক, আমি যাচ্ছি। সীমা ফিসফিস করে বলল, ওটা যদি ভূত হয়? নেহা চোখে অদ্ভুত দৃঢ়তা নিয়ে বলল, ভূত হলে ও দেখা যাক কেমন চেহারা আর কী চায় সে। এত মানুষ নিয়ে কি করছে জানতে তো হবেই। নেহা গেট খুলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। উঠোনের একপাশে কাঠ দলা করা আছে, আর আড়ালে গিয়ে বসল সে। নিঃশ্বাস চেপে ধরে সামনে তাকিয়ে রইল। এবার সে বুঝতে পারল, লোকটির পরনে কালো পোশাক নয়, বারোমুন্ডা প্যান্ট আর সাদা গেঞ্জি গায়ে। মুখ ঢাকা নেই, তবে মুখটা ঘুরিয়ে রেখেছে, যেন কাউকে খুঁজছে বা কিছু দেখার চেষ্টা করছে। সীমাও এসে চুপচাপ তার পাশে দাঁড়ালো। ফিসফিস করে বলল, এর তো মুখ ঢাকা নেই, পরনে কালো পোশাকও তো নেই। নেহা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এ অন্য কেউ হয়তো, মনে হচ্ছে কারোর অপেক্ষায় আছে। সুমন্তের? লোকটি এবার ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। তার গতি শান্ত, কিন্তু পা ফেলছে খুব হিসেব করে। নেহা চোখে ইশারা করলো, চুপচাপ পেছনে চল, দেখি কোথায় যায়। দুজনে কাঠের আড়াল থেকে বেরিয়ে নিঃশব্দে তার পেছনে হাঁটা ধরল। চারিদিকে গা ছমছমে নিস্তব্ধতা। লোকটা হঠাৎ থেমে গেল একটা বাড়ির পাশে। গলা বাড়িয়ে দেখছে কিছু। সীমা কাঁপা গলায় ক্ষীণ স্বরে বলল, নেহা, এ কি করছে? নেহা আরও গভীরভাবে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, কালো পোশাক পরা লোকটি অর্থাৎ সুমন্তকে খুঁজছে মনে হয়। চুপ করে দেখ। সীমা গিলে ফেলল কথাটা। ভয়ে কাঁপছে সে। নেহা বুঝতে পেরে বলল, এই জন্য তোকে আসতে বারণ করেছিলাম, ফিরে যা। যাব না, বলে সে নেহার গায়ের সাথে লেপ্টে গেল। গ্রামে প্রায় কোনো বাড়ি পাঁচিল নেই। দু একটা বাড়ির চারপাশে কেবল বাঁশের চটা ঠেকিয়ে সামান্য বেড়া দেওয়া আছে। লোকটি বাড়ির আনাচ কানাচে দিয়ে এগোচ্ছে ধীরে ধীরে। মাঝে মধ্যে থেমে এদিক ওদিক উঁকি মারছে, চোখ যেন কোথাও কিছু খুঁজে ফিরছে। নেহা ফিসফিস করে বলল, ওর চলার ধরনটা দেখ, নিঃশব্দে যাচ্ছে, কিন্তু চোখ ঘুরছে চতুর্দিকে। সীমা বলল, নেহা, যদি চোর হয়, না হলে আরও খারাপ কিছু। নেহা চোখ সরালো না লোকটার দিক থেকে। সে জানে এ শুধু চোর নয়, কোনো পরিকল্পনা আছে এর, কোনো অদৃশ্য সংকেত। লোকটি এবার একটা পুরনো টিনের ছাউনি দেওয়া বাড়ির জানালার কাছে গিয়ে থামল। মুখ এগিয়ে এনে ধীরে জানালার পাশে কান পাতল। মুহূর্তেই নেহা আর সীমার বুক কেঁপে উঠল। চারপাশের নিস্তব্ধতায় যেন তাদের শ্বাসও ভারী হয়ে উঠল। সীমা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, ও কি ঘরের ভেতরে কারোর জন্য সংকেত দিচ্ছে, যেন চায় কেউ সেটা শুনে বাইরে বেরিয়ে আসুক? নেহা কিছু বলল না, শুধু চোখে একটা শঙ্কার ঝিলিক খেলে গেল। লোকটা একটু পরে সেখান থেকে সরে সেই বাড়ির উঠান পেরিয়ে পাশের বাড়ির দিকে এগিয়ে গেল। বাঁশের বেড়ায় কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে সামনে পা বাড়ালো। নেহা আর সীমা নিজেদের ছায়ার আড়ালে রেখে নিঃশব্দে তার পেছনে এগোতে থাকলো। হঠাৎ লোকটা পেছনে ফিরল। দুজন সঙ্গে সঙ্গে সরে গিয়ে একটা বাড়ির পিছনে লুকিয়ে পড়ল। লোকটি সেই পথ ধরে এগিয়ে যেতে লাগলো, ঠিক তাদের পাশ দিয়েই, মুখটা ঘোরানো অন্যদিকে। নেহা চোখ বড় করে লোকটির মুখ দেখার চেষ্টা করছে। কিছুটা গিয়ে হঠাৎ লোকটা হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়ে গেল মাটিতে। নেহা আর সীমা এক ঝটকায় দৌড়ে গিয়ে তাকে চেপে ধরল। নেহা কড়া গলায় বলল, আপনি কে? এই রাতে এভাবে লুকিয়ে লুকিয়ে ঘুরছেন কেন? আপনি কি এই গ্রাম থেকে মানুষ পাচার করছেন?
সীমা আশেপাশে তাকিয়ে একটা লাঠি তুলে নিল। লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, আমি কিছু করিনি, সত্যি বলছি। সীমা রেগে গিয়ে লাঠি তুলল। মিথ্যে কথা বললে ছাড়বো না। ঠিক তখনই লোকটি গলা চেনা চেনা মনে হলো নেহার আর সীমার। দ্রুত টর্চ জ্বালিয়ে তার মুখে আলো ফেলল। দুজনে চমকে উঠল। সামনে পড়ে থাকা লোকটা আর কেউ নয়, সুজিত। সুজিতও চাঁদের দেখে হতভম্ব হয়ে গেল। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, জামা কাপড় ধুলোয় মাখামাখি। নেহা বিস্ময়ে বলল, তুই এখানে এইভাবে ঘুরছিলিস কেন? সুজিত দম নিয়ে বলল, রাতে ঘুম আসছিল না, ললিতার কথা মনে পড়ছিল খুব, মনটা ভার হয়েছিল, তাই সিঁড়িতে বসে বসে ভাবছিলাম। হঠাৎ দেখি রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, কালো পোশাক পরে, মাথা মুখ কালো কাপড়ে ঢাকা। আমি তাকে অনুসরণ করতে বের হই। কুকুর ডেকে উঠেছিল, তারপর লোকটা কোথায় চলে গেল বুঝতে পারলাম না। আমি ভাবলাম সে যদি কোনো ঘরে ঢুকে থাকে আর ললিতাকে যদি কোনো ঘরে আটকে রেখে থাকে, সেজন্য জানালায় কান পেতে দেখছিলাম ঘরের কোনো শব্দ পাই কিনা। কিন্তু তোমরা এখানে কেন? নেহা বলল, আমরাও তোমাকেই সেই কালো পোশাক পরা লোক ভেবে পেছনে এসেছি। সুজিত বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, তোমরাও দেখেছো তাকে? নেহা চারিদিক একবার দেখে নিয়ে মাথা ঝুঁকিয়ে চাপা স্বরে বলল, হ্যাঁ। সে কালো পোশাক পরা লোকটির কথা, ছায়ামূর্তি সরে যাওয়ার কথা, চটি জুতোর কথা, ও সুমন্তের কথা সব খুলে বলল। সব কথা শুনে সুজিত বলল, তাহলে সেই লোকটার সঙ্গেই ছিল আমার বোন ললিতা। বলতে বলতেই তার গলা ধরে এলো। সে মুখ ঢেকে কাঁদতে থাকলো। নেহা চোখ নামিয়ে বলল, সরি ভাই, আমি চিৎকার করলে হয়তো ললিতাকে লোকটি নিয়ে যেতে পারতো না। সুজিত মাথা নাড়ল, না, এসব আমাদের ভাগ্য। নেহা এবার গলায় দৃঢ়তা এনে বলল, না ভাই, আমি বিশ্বাস করি এই লোকটাই গ্রাম থেকে সবাইকে নিয়ে যাচ্ছে। আমার সন্দেহ হচ্ছে সুমন্তই কালো পোশাক পরা লোকটা। সে একা নয়, আরও কেউ আছে তার সঙ্গে। আর পুলিশ, তারা টাকা খেয়ে চুপ করে বসে আছে। আমাদেরকেই ওদের ধরতে হবে। এসবের কথা এখন কাউকে বলো না, তাহলে ওরা আরও সতর্ক হবে, ওদের ধরা যাবে না। সুজিতের চোখ জ্বলজ্বল করছে। সে বলল, হ্যাঁ, আমাদেরকেই খুঁজে বের করতে হবে দোষীদের। আর আমার বোনকে আমি খুঁজে বের করবই, তাতে আমার মৃত্যু হয় হোক। সীমা এবার নিজেকে সামনে নিয়ে সাহস সঞ্চয় করে বলল, আমিও আছি তোদের সঙ্গে। আমার বোনকেও আমি খুঁজে বের করব। একজন করে সবাইকে যদি হারিয়ে যেতে দিই, তাহলে শেষ পর্যন্ত আর কেউ থাকবে না দাঁড়ানোর মতো। চল খুঁজি। তিনজন একসঙ্গে এগিয়ে চলল অন্ধকারের রাতে, সেই কালো পোশাক পরা রহস্যময় লোকটির খোঁজে। রাত গভীর, বাতাস থমথমে। হঠাৎ পাতার মচমচ আওয়াজ কানে এলো। তারা থেমে গেল। কান পেতে শুনল, ঝোপঝাড়ের ভেতর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। সতর্ক পায়ে তারা এগিয়ে গেল সেই শব্দের দিকে। তারপর যা দেখলো তাতে সকলেই থমকে দাঁড়ালো। একজন মহিলা, শাড়ি পরা, ঘোমটা টানা, গভীর অন্ধকারে গাছগাছালির ভেতর দিয়ে নির্বিকারে হেঁটে যাচ্ছে সে, যেন কোথাও যাওয়ার তাড়া আছে তার। আশ্চর্যের ব্যাপার, এই গা ছমছমে রাতেও সাপ পোকামাকড় কিছুতেই তার ভয় নেই। নেহা ফিসফিস করে বলল, এত রাতে একা কে হতে পারে এই মহিলা? সীমা আর সুজিতও স্তব্ধ। তবুও তীব্র কৌতূহলে তারা তার পেছনে পা বাড়ালো। শুরু হলো এক অজানা অনুসরণ সেই রহস্যময়ী মহিলার গন্তব্যের দিকে। নেহা, সীমা আর সুজিত ধীরে ধীরে সেই রহস্যময়ী মহিলার পেছনে পেছনে এগিয়ে চলল। মহিলা এবার ঝোপ ঘেঁষে সরু এক আঁকাবাঁকা পথ ধরে হাঁটছে। একবারও পেছনে তাকাচ্ছে না। কাছেই শেয়াল ডেকে উঠল, কিন্তু সে যেন কিছুই শুনল না, নির্বিকার চলতেই থাকলো। সীমা কেঁপে উঠল, তার মনে ভয়। এই অন্ধকারে যদি সাপ কামড়ে দেয়? সে নিচু গলায় বলল, টর্চ জ্বালাবো? নেহা মাথা নেড়ে ক্ষীণস্বরে বলল, না, আলো জ্বালালে মহিলাটি টের পেয়ে যাবে, সাবধানে চল। তারা নিঃশব্দে অনুসরণ করতে থাকলো। হঠাৎ একটা বাঁক ঘুরতেই দেখতে পেল মহিলাটা একটা পুরনো কুয়োর পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নিশ্চল থাকার পর আবার হাঁটা ধরল, এবার বাড়ির দিকে। তাদের গন্তব্য যেখানে গিয়ে থামলো সেটা দেখে নেহা চমকে উঠল, এ তো রীতাদের বাড়ি। সীমা অবাক হয়ে বলল, এটা তো লালুদাদের বাড়ি। সুজিত শান্ত গলায় বলল, লালুদার বউ রীতা?
এই সময় তারা দেখলো মহিলাটি পাছের কাছ থেকে কিছু লম্বা তুলে নিল, তারপর হঠাৎ পাশ ফিরে সেটা মাটিতে আছড়ে মেরে ফেলল। থপ করে একটা ভারী শব্দ হলো। সুজিত আর নেহা বিস্ময়ে তাকিয়ে রইল মহিলার দিকে। অন্ধকারেও তারা চিনে ফেলল এই মহিলা রীতা। তাদের চোখ মুখে বিস্ময় জমে উঠল। এটা রীতা! মুখ চাওয়াচাই করল তারা। সীমা চাপা স্বরে বলল, আমি লালুদার বিয়ে হওয়ার কথা শুনেছিলাম, কিন্তু তখন কলকাতায় ছিলাম, তাই ওর বউকে চিনি না। মহিলাটি নিঃশব্দে সোজা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নেহা ধীরে ধীরে এগিয়ে গেল, দেখতে চাইল ঠিক কী ফেলেছে মাটিতে। টর্চ জ্বালিয়ে দেখলো একটা বড় কালচে সাপ, যার মাথা থেতলে গেছে, পাশেই রক্ত। সীমা আঁতকে উঠল। সুজিত ফিসফিস করে বলল, রীতা বৌদির ওপর কিছু ভর করেছে কি? না হলে মাঝরাতে জঙ্গলের ভেতর দিয়ে এভাবে এলো? আবার এক আছাড়ে বিষধর কালচে সাপটা মেরে ফেললো কি করে? ভয় করল না? সীমা কাঁপা কাঁপা গলায় বলল, ভূতই ভর করেছে। নেহা ভাবতে লাগলো, তারপর বলল, গতদিন আগের দিন দুপুরে গাছের গোড়ার মোটার অংশ উনি একা টেনে অনায়াসে কুড়ুল দিয়ে ফেড়ে ফেলেছিলেন। ওনার চোখ দুটো লাল টকটকে দেখেছিলাম, একটু পরে আবার স্বাভাবিক চোখ দেখেছিলাম। তখনই বুঝেছিলাম কিছু একটা অস্বাভাবিক ঘটছে। আর এনার শ্বশুরমশাই বলেছিলেন, মোড়লমশাইয়ের বাড়ি থেকে চিকিৎসা করিয়ে ফেরার পর থেকেই নাকি ওনার মধ্যে একটা বদল এসেছে। সীমা কথাগুলো বলে শুনে শিউরে উঠল। গলা শুকিয়ে গেল, মুখে কিছু বলল না, কিন্তু মুখভঙ্গি করে বলে দিচ্ছে ভয় তার শির দাঁড়াবে নেমে গেছে। সুজিত দম আটকে আসা গলায় বলল, না, কিছু একটা তো ঘটছে, চলো এবার ফিরি, এখানে আর থাকা ঠিক নয়। নেহা একবার পিছনে ফিরে তাকালো। সাপের মৃতদেহটা যেন নীরব ভাষায় কিছু বলছে, যেন অজানা কোনো ভয় রাতের অন্ধকারে গোপন শ্বাস নিচ্ছে। দূরে কোথাও মোরগের ডাক শোনা যাচ্ছে, ভোর হয়ে আসছে। সুজিত নিচু গলায় বলল, ভোর হয়ে এলো, এবার চলো বাড়ি ফিরে যাই। কাল রাত 12টার সময় তোমরা বেরিও, আমি সীমা দিদির বাড়ির সামনে রাস্তায় অপেক্ষা করব। তারা নিঃশব্দে পেছনের পথ ধরে ফিরল। সুজিত সেখান থেকে নিজ বাড়ির দিকে চলে গেল, আর নেহা ও সীমা চুপি চুপি ঘরে ঢুকে হাত পা ধুয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সুবর্ণা খাট থেকে নেমে এসে বারান্দায় বসে পড়ল। বাইরেটা হালকা পরিষ্কার হয়েছে। সুবর্ণার বুকটা খাঁ খাঁ করছে। নয়না আর অমিতকে হারিয়ে সে যেন পাগল প্রায়। চোখের জল থামছেই না। অস্থির পায়ে সে বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, যেন এই বুঝি নয়না চলে আসবে। রাস্তায় গিয়ে অপেক্ষায় দাঁড়ালো। পাড়ার একজন মহিলা যাচ্ছেন, তাকে দেখে সুবর্ণা ছুটে গিয়ে বলল, আমার নয়না কোথায় জানো দিদি? মহিলাটি তার করুণ মুখ আর অশ্রু সজল চোখ দেখে নিজেই কেঁদে ফেললেন। কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, বাড়ির ভেতর যাও। সুবর্ণার গলা কাঁপছে। সে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, আমার নয়না কি সত্যি আর আসবে না? মহিলাটি চুপ, চোখে জল চিকচিক করছে। তিনি দেখলেন সুবর্ণা কাঁপছে। ওদিকে বেলার ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখলো সুবর্ণা নেই। সে ভাবলো বাথরুমে গেছে। সে উঠে বাইরে এসে দেখলো পাড়ার একজন মহিলা সুবর্ণাকে ধরে নিয়ে আসছেন। বেলা তাড়াতাড়ি ছুটে গিয়ে সুবর্ণাকে বলল, কাকিমা, তুমি বাইরে বেরিয়েছো কেন? আমি তো ভাবলাম তুমি বাথরুমে গেছো। মহিলাটি বললেন, নয়নাকে খুঁজতে বেরিয়েছিলাম। বেলা সুবর্ণাকে ধরে বলল, খোঁজার জন্য তো আমরা আছি, তুমি আর কখনো একা বেরিও না কাকিমা। পাড়ার মহিলাটি সাবধান করে বললেন, চোখে চোখে রেখো, কখন কি করে বসে কিছু বলা যায় না। এত বড় শোক সামলানো সহজ নয়। এই বলে মহিলা ধীরে ধীরে চলে গেলেন। বেলা ধীর পায়ে সুবর্ণাকে ঘরে নিয়ে এসে চুপচাপ বসিয়ে দিল। কিছুক্ষণ পর জিতু এলো। বেলা কাছ থেকে কি কি আনতে হবে শুনে নিয়ে বাজারের দিকে রওনা হলো। বেশ বেলা হয়ে গেছে। নেহা আর সীমা এখনো না ওঠায় বেলা একটু চিন্তায় পড়ল। এত বেলা অবধি তো ওরা ঘুমায় না সাধারণত। আজ কি হলো? সে তাদের ঘরের দরজা হালকা টোকার দিয়ে ডাকলো, সীমা ওঠ। দুজনেই ধড়ফড় করে উঠে বসলো। মনে হলো বুঝি কিছু বিপদ ঘটেছে। নেহা তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজা খুলে বলল, কি হয়েছে বৌদি?
সীমাও উঠে এসে জিজ্ঞাসা করলো, মা ঠিক আছে তো? বেলা শান্ত গলায় বলল, আছে, কিচ্ছু হয়নি, অনেক বেলা হয়ে গেছে তাই ডাকলাম। দুজনে বাইরে তাকিয়ে দেখলো, সত্যি তো, সকাল গড়িয়ে গেছে অনেকটাই। সীমা আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নেহা জানালা খুলল। এই সময় বাইরে ইন্দ্রর গলা শোনা গেল, কাকিমা। সীমা তড়িঘড়ি উঠে আয়নায় নিজের মুখটা একটু ঠিকঠাক করে বাইরে বেরোলো। নেহা ওর ভঙ্গি দেখে মুচকি হাসল। ভাবলো এত কষ্টের মাঝেও ইন্দ্রকে দেখলে সীমা যেন একটু শান্ত হয়। সীমা বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলছো ইন্দ্রদা? ইন্দ্র বলল, কোনো দরকার থাকলে বলো, আমি বাজারে যাচ্ছি। নেহা চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা শুনছে। বেলা ভেতর থেকে শুনে বলল, লাগবে না, সীমার দাদা গেছে বাজারে। ও আচ্ছা, বলল ইন্দ্র। তারপর সীমার দিকে তাকিয়ে আবার বলল, তোমার কিছু লাগবে? নির্দ্বিধায় আমায় বলতে পারো। সীমা একটু লাজুক মুখে বলল, না, কিছু লাগবে না। নেহা ভেতরে দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনে খুশি হচ্ছে, মনে মনে ভাবছে, সীমা খুশি থাকুক, এটাই তো চাই। ইন্দ্র চলে যাচ্ছে। বেলা বারান্দায় এসে বলল, ইন্দ্র, চা খেয়ে যাও। না বৌদি, আজ না, বলল ইন্দ্র। খেয়ে যাও, এসো। ইন্দ্র একটু হেসে বারান্দায় উঠল। নেহা দরজায় দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। ইন্দ্র ঘরে ঢুকলো। নেহা চেয়ারটা এগিয়ে দিল। ইন্দ্র বসে পড়ল। নেহা বিছানা গোছাচ্ছে। ইন্দ্র তাকে জিজ্ঞাসা করলো, এখন উঠছেন মনে হচ্ছে? নেহা বলল, হ্যাঁ। সীমা তাড়াতাড়ি মুখ ধুয়ে এসে বিছানায় বসল। নেহা ইন্দ্রকে বলল, আপনারা গল্প করুন, আমি চা আনছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সীমা চুপচাপ। ইন্দ্র বলল, চিন্তা করো না, আমি চেষ্টা করছি, নয়নার খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। হঠাৎই সীমা কেঁদে ফেলল। ইন্দ্র তার হাতটা ধরে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না, আমরা সবাই আছি তোমাদের পাশে। ঠিক সেই সময় নেহা হাতে 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকল। ইন্দ্র তাড়াতাড়ি সীমার হাত ছেড়ে দিল। নেহা সেটা লক্ষ্য করে খুশি হলো। সে ইন্দ্রর দিকে 1 কাপ চা এগিয়ে দিল। ইন্দ্র ফুল হাতা শার্ট পরে আছে। ডান হাতটা তুলে চায়ের কাপটা নিতে গেল। শার্টের হাতটা কনুইয়ের দিকে কিছুটা নেমে গেল। নেহার চোখে পড়ল, তার কাছে অর্ধচন্দ্রাকৃত ফাঁকা একটা লালচে কামড়ের দাগ হাতের ওপর। জায়গাটা ফুলে আছে, দাঁতের স্পষ্ট ছাপ। নেহা কৌতূহলে জিজ্ঞাসা করল, আপনার হাতে মনে হচ্ছে কেউ কামড়েছে? কথাটা শুনে সীমা চিন্তিত চোখে ইন্দ্রের হাতের দিকে তাকালো। ইন্দ্র একটু হেসে বলল, হ্যাঁ, ভাগ্নে এসেছিল, খেলার ছলে জোরে কামড় দিয়েছে, ভীষণ দুষ্টু। এই বলে সে শার্টের হাতা টেনে নামিয়ে দিল এবং চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে